আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলার জন্য সকলের সামনে উপস্থিত হয়েছি। এই বিষয়টি বর্তমান সময়ের সবচাইতে আলোচিত বিষয়। আমাদের সামনে ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে আমরা শুনতেছি একটি ইলেকশন হবে, জাতীয় সংসদ ইলেকশন। তো এই ইলেকশনের ভোটিং সিস্টেমটা কী হবে, এটা নিয়ে সবচাইতে বেশি আলোচনা হচ্ছে। আমরা গত পরশুদিন দেখলাম বাংলাদেশ যে ইসলামী দলগুলো রয়েছে, চরমোনাই বিশেষ করে, তিনি ইসলামী দলগুলোকে ডাক দিয়ে তিনি একটি দাবি জানিয়েছেন। তার দাবিটা কি ছিল, বা বিভিন্ন ছোট দলগুলোকে নিয়ে তিনি দাবি জানাচ্ছেন পিআর পদ্ধতিতে তিনি নির্বাচনটা চান। আসলে আগে আমরা প্রথমেই জানবো পিআর পদ্ধতিটা কি। পিআর শব্দের হচ্ছে যে প্রফেশনাল রিপ্রেজেন্টেশন। এটার অর্থ হচ্ছে যে আনুপাতিক প্রতিনিধিত্ব অথবা সংখ্যানুপাতিক নির্বাচন। এখন আমরা ইতিপূর্বে যে আমাদের যে ভোটগুলো হয়েছে, এই পিআরটা হচ্ছে তার একটু ব্যতিক্রমধর্মী ভোট। তো এটা কেন তারা চাচ্ছেন, তাদের বক্তব্যটা হচ্ছে যে ইতিপূর্বে আমরা দেখেছি গত ১৬ বছরের ফ্যাসিস্ট শাসন, এই ফ্যাসিস্ট শাসনকে বিনষ্ট করে দেওয়ার জন্য, ভবিষ্যতে যদি আর কেউ ফ্যাসিস্ট হতে না পারে, এটাকে দমন করার জন্যই তারা এই পিআর পদ্ধতিতে নির্বাচন চান। আসলেই কি তাই? এই বিষয়টিকে আজকে আমরা জানার চেষ্টা করব। আসলে আমরা এতদিন কি দেখেছি? আমরা এতদিন দেখেছি বাংলাদেশের ৩০০টি আসন, একটি আসনে একাধিক প্রার্থী থাকতেন, সকলেই একটি ভোট যুদ্ধে নামতেন এবং যিনি সর্বোচ্চ ভোট পেতেন তিনি সেই আসন থেকে নির্বাচিত হতেন। কিন্তু পিআর সিস্টেমটা এটা সম্পূর্ণ ব্যতিক্রম। পিআর পদ্ধতিটি হচ্ছে কোনো ব্যক্তি ভোট করবে না, এখানে থাকবে একটি দলের প্রতীক। যেমন বিএনপি হলে থাকবে ধানের শীষ, চরমোনাই হলে থাকবে হাত পাখা, জামাতের জন্য থাকবে দাড়িপাল্লা, এরকম আরও যে ছোট ছোট দলগুলো রয়েছেন তাদের জন্য বিভিন্ন প্রতীক থাকবে। এবং সারা বাংলাদেশের সকল ভোট একত্রিত করে কাস্ট করে একটি পরিসংখ্যান আনা হবে, যে সকল ভোটগুলোকে ১০০% ভাগ করা হবে এবং প্রত্যেকটা প্রতীক কত পার্সেন্ট করে ভোট পেলেন, এই পার্সেন্টটা বের করে প্রত্যেক পার্সেন্টের জন্য ১%-এর জন্য ৩ আসন, তাহলে প্রতিটা দল যে কয়েকটি পার্সেন্টেজে পাবেন তাদের জন্য সে কয়েকটি আসন নির্ধারণ করা হবে। এটাই হচ্ছে পিআর সিস্টেম। এতে করে তারা মনে করছেন যে ফ্যাসিবাস্টের পতন হবে। এখন আমরা একটু দেখতে যাব এই পদ্ধতিতে যদি বাংলাদেশে নির্বাচন হয় তাহলে সমস্যাগুলো কোথায়। প্রথমত আমরা যেটা বলতে চাই, আপনারা দেখবেন বাংলাদেশে যতগুলো নির্বাচন হয়েছে প্রত্যেকটি আসনেই একজন করে স্বতন্ত্র প্রার্থী থাকতেন। কিন্তু এই পিআর পদ্ধতিতে ভোট হলে স্বতন্ত্র প্রার্থী হিসাবে প্রার্থিতা পাওয়ার কোনো সুযোগ নাই। তাহলে তাকে একটি দল তৈরি করতে হবে, দল তৈরি করার পরে সারা বাংলাদেশে তাকে প্রার্থী দিতে হবে, অথবা তিনি একটি দল তৈরি করলেন তাকে নিবন্ধন পেতে হবে এবং নিবন্ধনের অনেক ক্রাইটেরিয়া আছে, তাকে ক্রাইটেরিয়া মেনটেন করে আসতে হবে। তাহলে কোনো ব্যক্তি একটি নির্দিষ্ট আসনে যদি ইলেকশন করতে চান তাহলে তার পক্ষে এটা সুযোগ থাকলো না। এটা হচ্ছে একটা জটিলতা। দ্বিতীয়ত বিষয় কি দেখা যায়, আমরা দেখি যে একটি আসনে যখন একজন প্রার্থী ভোট করেন তিনি জনগণের দ্বারে দ্বারে যান এবং জনগণের কাছে সে কিছু কমিটমেন্ট করেন এবং বিগত ৫ বছর তার উপর দায়িত্ববোধ থাকে সেই কমিটমেন্ট পালন করার জন্য। কিন্তু যদি পিআর পদ্ধতিতে হয় তাহলে কোনো প্রার্থী থাকবে না এবং প্রার্থীদের কমিটমেন্টের জায়গা থাকবে না। এটি একটি বিষয়। আরও একটি বিষয় যেটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, আমরা দেখি সবসময় বাংলাদেশকে নিয়ে বহির্বিশ্বের নানান ষড়যন্ত্র চলে। এই ক্ষেত্রে ষড়যন্ত্রের সম্ভাবনাটা বেশি থাকে। কী টাইপের ষড়যন্ত্র হতে পারে, আমরা যদি বিগত সালের নির্বাচনগুলো খেয়াল করে দেখি তাহলে আমরা দেখব আমাদের বিগত সালের নির্বাচনগুলোতে কোনো দলই ৫০%-এর উপরে ভোট পেয়ে নির্বাচিত হয়নি। আমরা যদি দেখি ১৯৯১ সালে সর্বোচ্চ ভোটের হার ছিল ৩০.৮১, যে ক্ষেত্রে বিএনপি আসন পেয়েছিল ১৪০টি এবং আওয়ামী লীগ পেয়েছিল ৩০.৮, তাদের আসন ছিল ৯৩টি এবং জামাত ইসলামী বাংলাদেশ তারা পেয়েছিল ১২.১৩%, ভোটের আসন ছিল ১৮টি। ঠিক ১৯৯৬ সালে যদি যাই আমরা দেখব বিএনপি ভোট পেয়েছিল টোটাল ৩৩.৬১ এবং আসন পেয়েছিল ১১৬ এবং আওয়ামী লীগ ৩৭.৪৪ আসন পেয়েছিল ১৪৬। জামাত ইসলামী বাংলাদেশ তারা পেয়েছিল ৮.৬১, আসন পেয়েছেন ৩টি। ২০০১ সালে যদি নির্বাচনে যাই দেখব বিএনপি আসন
পেয়েছিল 193টি এবং ভোটের পার্সেন্টেজ ছিল 40.86। আওয়ামী লীগ আসন পেয়েছিল 62টি, ভোটের পার্সেন্টেজ ছিল 40.21 এবং জামাত ইসলামী ভোট পেয়েছিলেন 8.13 এবং আসন ছিল 17টি। 2008 সালে যদি আমরা দেখি, বিএনপি ভোট পেয়েছিল 32.05, আসন পেয়েছিল 31টি। আওয়ামী লীগ ভোট পেয়েছিল 48.04, আসন পেয়েছিলেন 230টি এবং জামাত ইসলাম আসন পেয়েছিলেন 2টি। আমরা যদি অতীতের যে নির্বাচনগুলো, যেগুলোকে আমরা মনে করি বিন্দুমাত্র হলেও সুষ্ঠু হয়েছে, সেই নির্বাচনের গড় যে ভোটের হার 48.04, এর বেশি কেউ ভোট পায়নি। তাহলে যদি পিআর সিস্টেমে আমরা যাই, তাহলে আমরা খেয়াল করে দেখব এই 48.04%-এ যে দলটি বিজয়ী হয়েছে, সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে, তিনি আসন পেয়েছিলেন 230টি, কিন্তু আনুপাতিক নির্বাচনে তিনি আসন পাবেন 144টি। তাহলে একটি সরকার গঠন করতে গেলে আসনের প্রয়োজন হয় 150টি, সেই ক্ষেত্রে তাকে আরও 6টি আসনের প্রয়োজন। এই ক্ষেত্রে বাকি যে দলগুলো থাকবে, তাহলে ধরে বাকি থাকলো 52%। এই 52%-এর মধ্যে আমরা ধরে নিলাম একটি দল আসন পেয়েছেন 20%, তাহলে তার আসন গিয়ে দাঁড়াবে 63টি। আরেকটি দল পেয়েছেন 12%, তার আসন গিয়ে দাঁড়াবে 36টি। আরেকটি দল পেয়েছেন 10%, তার আসন গিয়ে দাঁড়াবে 30টি। আরেকটি দল পেয়েছেন 10%, তার আসন গিয়ে দাঁড়াবে 30টি। তাহলে যেই সরকারি সর্বোচ্চ পার্সেন্টেজে ভোট পাবে, কোনো না কোনো দলের সঙ্গে তাকে সমঝোতা করে সরকার গঠন করতে হবে। আমরা কি দেখছি পাকিস্তানে কোনো সরকারই 5 বছর থাকতে পারে না। এর একটি মাত্র কারণটা কি? এর একটি মাত্র কারণ হচ্ছে সেখানে আনুপাতিক হারে নির্বাচন হয় না, কিন্তু তাদেরকে জোট করে নির্বাচনটা করতে হয়। তারা কোনো প্রার্থী কখনো 150টার বেশি আসন পায় না। এই ক্ষেত্রে তাদেরকে বিভিন্ন যে তাদের সহযোগী দলগুলোর আসন ভাগ করতে হয় এবং এই গভর্নমেন্ট কখনো টিকে না এবং এই গভর্নমেন্ট কখনো স্টেবল হয় না। আমাদের বাংলাদেশে যদি এই পদ্ধতিটা চালু হয়, তাহলে আমরা দেখব, ইতিপূর্বে আমরা দেখেছি গত 15 বছর আওয়ামী লীগ সরকার আমাদের উপর কি রকম টর্চার চালিয়েছেন, কি রকম খবরদারি করেছেন। ভবিষ্যতেও বহির্বিশ্বের এই দেশগুলো খবরদারি করার সুযোগ পাবে এবং যে কোনো সময় যে কোনো গভর্নমেন্টের পতন ঘটানোর ক্ষেত্রে তাদের সময় লাগবে না। এতে করে কি হবে? বাংলাদেশ স্টেবল থাকবে না, বাংলাদেশের সামাজিক, অর্থনৈতিক, ব্যবসায়িক কোনো ক্ষেত্রেই স্টেবিলিটি থাকবে না, যেটা আমরা এখন দেখছি। এবং আরেকটি বিষয় এখানে খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যে তাহলে এই দলগুলো কেন এই আনুপাতিক হারে নির্বাচনটা চাচ্ছে? তারা তো ফ্যাসিবাদকে পতন করতে চাচ্ছে। এক্ষেত্রে কি হবে? এই ক্ষেত্রে যখন 300 আসনে কোনো প্রার্থী থাকবে না, তাহলে দলীয় প্রতীকে নির্বাচনটি হবে। আর যখন দলীয় প্রতীকে নির্বাচিত হবে, যারা 48% ভোট পেল, 144টি আসন তারা পেল ধরে নিলাম, তাহলে 144 জন প্রার্থী ওই দলের যিনি প্রধান তিনি নির্ধারণ করবেন। তাহলে যেই আসনে যাকে এমপি দেওয়া হবে, এই এমপি তিনি ওই দলের প্রধানের আনুগত্য করবেন, তিনি ওই এলাকার মানুষের আনুগত্য করবেন না, কোনো দায়িত্ববোধ কাজ করবে না এবং ওই অত্র অঞ্চলের কোনো উন্নয়ন সাধিত হবে না। তাহলে এই দলগুলো কেন চাচ্ছে? আমরা যদি বিগত সময়গুলোতে দেখি, যেই দলটি সর্বপ্রথম এই দাবিটি মহাসমাবেশের মধ্যে জানিয়েছেন, বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশ, যাকে আমরা চরমনাই পীর সাহেব নামে চিনি, চরমনাই পীর সাহেবের দল নামে চিনি। আমরা যদি বিগত 4টি ইলেকশন দেখি, তারা প্রত্যেকটি নির্বাচনে অংশগ্রহণ করেছেন, কিন্তু সারা বাংলাদেশে তারা একটি আসনও জয়লাভ করতে পারেনি। আমরা যদি জামাত ইসলামকে দেখেছি এই দাবির প্রতি সমর্থন জানাতে, আমরা এই পর্যন্ত দেখেছি বিগত 4টি ইলেকশনে তারা সর্বোচ্চ 18টি আসন পেয়েছেন, কিন্তু এই আসনগুলোও কিন্তু যে কোনো দলের সাথে জোট করে তাদের সাথে ওই আসন ভাগাভাগি করে পেয়েছেন। তারা কিন্তু তাদের প্রত্যক্ষ ভোটে, শুধু জামাত ইসলামের ভোটে এই আসনগুলো পায়নি। এবং আরেকটি দল বিশেষ করে দাবিটি জানিয়েছেন, এনসিপি, বাংলাদেশের নতুন একটি দল, এই দলটি এখনো তাদের নিবন্ধন পায়নি। তাহলে তাদের চাওয়াটা কি? এই দলগুলো যদি ভোটের মাঠে আসে আর যদি আনুপাতিক হারে নির্বাচনটা হয়, তাহলে তারা যদি 5%ও ভোট পায়, তাহলে তাদের আসন সংখ্যা গিয়ে দাঁড়াবে 15টি। কেউ যদি 10% পায়, তাদের আসন গিয়ে দাঁড়াবে 30টি। কেউ যদি 2% পায়, তাহলে তাদের আসন গিয়ে দাঁড়াবে 30টি। তার মানে এখানে আর বুঝতে বাকি থাকলো না, আসলে এই আনুপাতিক হারের যে নির্বাচন চাওয়াটা, এটা কি আসলে দেশের জন্য মঙ্গল না অমঙ্গল, না কিছু ব্যক্তি তাদের ব্যক্তি স্বার্থ হাসিল করার জন্য, যারা ইতিপূর্বে কোনোদিনও নির্বাচন করে এমপি হতে পারেনি বা যারা ইতিপূর্বে নির্বাচন কখনো করেননি,
অথবা যারা নির্বাচন করে অল্প কয়েকটি আসন পেয়েছিলেন তারা তাদের সুবিধার জন্য এইরকম একটা পদ্ধতি চান। এই সিদ্ধান্ত এটা নেওয়ার দায়িত্ব হচ্ছে জনগণের। শুভকামনা, সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।